আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছো। আজকে আমি গুরুত্বপূর্ণ একটা এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। সেটা হচ্ছে রসায়ন যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ আমি সমাধান করে দিব। যে এমসিকিউগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কনফিউশন থাকে এবং প্রত্যেকেই পরীক্ষার হলে ভুল দাগিয়ে আসে। সো সেই লেভেলের কয়েকটা এমসিকিউ আমি চুজ করেছি আজকে, যেগুলো প্রতিবারই কোনো না কোনো ভার্সিটিতে আসবেই, বুঝতে পেরেছো? তো সেই ধরনের এমসিকিউগুলো আমি সমাধান করাবো এবং ঢাকা ইউনিভার্সিটিতে এগুলো এসেছে অলরেডি, এবং এই প্যাটার্নের এমসিকিউ প্রতিবারই রিপিট হয়। আশা করি তোমাদের এই ধরনের এপিসোডগুলো অনেক কাজে দিবে। তোমরা যদি এই ধরনের এপিসোড আরও চাও, অবশ্যই তোমরা সবাই প্রত্যেকে কমেন্ট করবে। আরেকটা বিষয় হচ্ছে, দেখো, যারা আমার এখনও এফবি গ্রুপে অ্যাড হয়নি, ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন এ ইউনিট যে আমার এফবি গ্রুপটি আছে, ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে, সবাই অ্যাড হয়ে যাবে। কারণ 25 তারিখ থেকে আমি ওখানে উইদাউট এনি পেইড ছাড়া কিন্তু কয়েকটি এক্সাম নিব তোমাদের, তোমাদের প্রিপারেশনটাকে ঝালাই করে নেওয়ার জন্য। সো তোমরা সবাই সেই এক্সামগুলো দিবে। কোশ্চেন লেভেল অনেক অনেক ভালো হয়েছে, রিভিউ স্ট্যান্ডার্ড। তো সবাই সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো দিয়ে দিবে। তো 25, 26, 27 3 দিন আমি 3টা এক্সাম নিব। তো তোমরা যদি ওই পোস্টটাকে বেশি বেশি করে মেনশন করো ফ্রেন্ডদের, সবাই প্রত্যেকেই যাই শেয়ার করো, তাহলে অবশ্যই আমি ডিউ স্ট্যান্ডার্ড 1-2টি মডেল টেস্টও নেওয়ার ট্রাই করব। সেটা তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে। তোমরা যারা যদি বেশি বেশি মেনশন করো বা শেয়ার করো, তাহলে আমি বুঝবো যে তোমাদের পরীক্ষা দেওয়ার আগ্রহটা আসলে অনেক ভালো। তাহলে কিন্তু আমি অবশ্যই এখনই কোশ্চেন করা শুরু করে দেবো, ডিউ স্ট্যান্ডার্ড মডেল টেস্ট নেব। যে এই পরীক্ষাটা দেওয়ার পর তুমি আসলে নিজেকে জাজ করতে পারবে। কারণ কোশ্চেন অনেকেই কিন্তু পরীক্ষা দেয়, কিন্তু ডিউ স্ট্যান্ডার্ড আসলে কোশ্চেন হয় না, যার কারণে অনেকে হোপলেস হয়ে যায় যে আনসার করতে পারতেছি না, কেমন ধরনের প্রশ্ন আসতেছে। সো সেইটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমরা আমার যে পরীক্ষাগুলো দিবে এবং যারা মডেল টেস্ট দিতে চাও, অবশ্যই তোমরা প্রত্যেকে শেয়ার করবে এবং ফ্রেন্ডদের মেনশন করবে, তাহলে কিন্তু আমি তোমাদের মডেল টেস্টটা নেব। আর যারা এখনও আমার অ্যানালাইসিস শিটগুলো কালেক্ট করেনি, অবশ্যই কালেক্ট করে নেবে। কারণ শেষ এক সপ্তাহে তোমার যে রিভিশনটা, এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর রিভিশন মানে তো বুঝো যে স্পেসিফিক কিছু নির্দিষ্ট টপিকগুলোকে তোমাকে রিভিশন দিয়ে যাইতে হবে, যে টপিকগুলো বারবার এসেছে। এখন তুমি এগুলো কেমনে বুঝবে যে কোন টপিকগুলো এসেছে, কোন টপিকগুলো রিভিশন দিয়ে যাইতে হবে? সেটা আমার অ্যানালাইসিস শিটে সুন্দর করে গুছিয়ে বলা আছে প্রত্যেকটা চ্যাপ্টারের, যেখানে 2000 থেকে শুরু করে 2019-20 সেশন পর্যন্ত প্রশ্নগুলোকে সুন্দর করে গুছানো দেওয়া আছে। ওকে, সো তোমরা ওইখানে দেখে নিয়ে সুন্দর করে তোমাদের রিভিশনটাকে একটা গণ্ডির ভিতরে নিয়ে আসবে এবং পরীক্ষার আগে ওই টপিকগুলো জাস্ট খালি পড়ে যাবে, যার কারণে কিন্তু তোমাদের প্রিপারেশনটা আরও জোরালো হবে। কারণ দেখো, রিভিশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা অলরেডি আমার এফবি গ্রুপে অ্যাড আছে, ম্যাক্সিমাম সবাই শিটগুলো কালেক্ট করেছে, যার কারণে তাদের কিন্তু প্রিপারেশনটা অনেক গোছানো হয়েছে। তারা আমাকে রিভিউ দেয়, মাঝে মাঝে নক দেয় যে ভাই শিটটা যদি আমরা আগে পাইতাম তাহলে কিন্তু আমাদের প্রিপারেশনটা আরও জোরালো হতো, আননেসেসারি জিনিস পড়া লাগতো না, তাহলে আমাদের একটা গণ্ডির ভিতরে প্রিপারেশনটা থাকতো। সো যারা এখনও শিটগুলো কালেক্ট করোনি, ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে প্রোফাইলের, তো ওইখানে প্রোফাইলে ঢুকে অবশ্যই তোমরা শিটগুলো কালেক্ট করে নিবে। তো চলো দেখি কি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। আর বারবার বলতেছি, সামনে যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা, অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক যদি কারো কাছে থাকে বা প্রশ্নগুলো, অবশ্যই সেগুলো করে রাখবে। কারণ ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি একে অপরের পরিপূরক। তো প্রশ্নগুলো অনেকটাই সেম আকারে আসে। ওকে, তো চলো আমরা শুরু করি প্রশ্নগুলো। আচ্ছা, আরেকটা কথা, যে আমি যে পরীক্ষাটা নেবো, এটা কিন্তু জাস্ট যেহেতু 25, 26, 27 তারিখে নেবো, আমি 11টার দিকে আমি পরীক্ষার লিঙ্কের অ্যাক্সেস দেবো। তো যারা 11টা এবং 11:25 পর্যন্ত সেই অ্যাক্সেস থাকবে, 25 মিনিট এক্সামটা হবে। তো 25 মিনিট এক্সামটা হওয়ার পর কিছুক্ষণ আমার লিঙ্কের অ্যাক্সেসটা অফ রাখবো। কারণ জাস্ট টাইমের মধ্যে যারা এক্সাম দিবে, তাদের আমি একটা র্যাঙ্ক তৈরি করবো, যে প্রথম 5 জনের নাম, যারা প্রথম 5 জন সর্বোচ্চ পাবে, তাদের নাম আমি এফবি গ্রুপে পোস্ট করবো। ওকে, সো অবশ্যই তোমাদের একটা প্রতিযোগিতামূলক মেন্টালিটি সৃষ্টি করার জন্য এই কাজটা আমি করবো। দেন আবার 12টার পর আবার আমি লিঙ্কটা অ্যাক্সেসটা দিয়ে দিব। তোমরা যখন যে কোনো সময় তোমরা পরীক্ষাটা দিয়ে দিতে পারো। এবং রিটেনটা যেহেতু অনলাইনে সেট আপ করা একটু টাফ, বা তোমরা দিতে পারবে না, তাই আমি রিটেনটা রাতে পোস্ট করব এবং রাতে তোমরা সবাই কমেন্ট সেশনে ওটা আনসার দিয়ে দিবে। ওকে, অনেক সুন্দর রিটেন আমি তৈরি করেছি। তো আশা করি তোমরা সবাই এক্সামগুলো দিবে। আর পরে যারা পরীক্ষা দেবে 12টার পর, তাদের কিন্তু নাম পোস্ট করা হবে না। সো সবাই জাস্ট টাইমে পরীক্ষা দেওয়ার ট্রাই করবে এবং অবশ্যই প্রথম 5 জনকার ভিতরে থাকার ট্রাই করবে। ওকে, তো চলো দেখি এখানে কী প্রশ্ন রেখেছি। প্রথম যে প্রশ্নটা দিয়েছি এখানে, কোন অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি? ঢাকা ইউনিভার্সিটিতে 18-19 সেশনে, রাজশাহী ইউনিভার্সিটিতে 14-15 সেশনে প্রশ্নটা এসেছে। দেখো, রাজশাহী ইউনিভার্সিটি থেকে প্রশ্নটি যে এসেছে, সেটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আবার 18-19 সেশনে এসেছে, অথবা ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসে। এইভাবে পরিপূরক, মানে ভার্সিটি এক্সামিনেশন বা যে কোনো অ্যাডমিশন পরীক্ষা মানে কোশ্চেন ব্যাংকটা তো সবচেয়ে বড় হাতিয়ার। এবং সেটাকে যদি আরেকটু অ্যানালাইসিস করে পড়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। আমি যে অ্যানালাইসিস যেভাবে করেছি, কোনো কথাই নেই, তাহলে কিন্তু প্রিপারেশনটা তোমাকে একবার 100% হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। আচ্ছা, তাহলে
তাহলে এখানে দেখো এই জাতীয় প্রশ্নগুলো কীভাবে দিব, এটা কিন্তু আসলে একটা জৈব অ্যাসিড। দেখো এখানে যেমন ইথানোয়িক অ্যাসিড দিয়েছে, এখানে ক্লোরিনযুক্ত একটা ইথানোয়িক অ্যাসিড, এখানে দুইটা ক্লোরিন, এখানে এটা প্রোপানোয়িক অ্যাসিড, এটা ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই যে একটা জৈব অ্যাসিড দিয়েছে, জৈব অ্যাসিডের তীব্রতা চেয়েছে, এখানে শুধু হ্যালোজেন অ্যাড করা আছে। তাহলে এই থিওরিটা তোমাদের জানা থাকলে অনেকগুলো এমসিকিউ তুমি সমাধান করতে পারবে। দেখো এই ধরনের এমসিকিউ কিন্তু দুই একটা পিকরিক টাইপের এমসিকিউ কিন্তু আসবে, এবং এগুলো অনেকে ইগনোর করে বা এগুলো করে না বিধায় অনেকে পিছিয়ে যায়, বাট এটা কিন্তু খুব ইজি থিওরিটা জানা থাকলে। দেখো আমরা জানি যে একটা কার্যকরীমূলক COOH, যেটা হচ্ছে কার্যকরীমূলক। তাহলে আগে বলি যে অ্যাসিড জিনিসটা কি। আমরা জানি যে হাইড্রোজেন যে ত্যাগ করতে পারে সেই হচ্ছে অ্যাসিড। কেন ত্যাগ করে? যেখানে অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মকতা থাকা, এ কিন্তু এর ইলেকট্রনটাকে টান দেয়, যার কারণে কিন্তু এই হাইড্রোজেনটা বেরিয়ে যায়। সো এইদিকে প্রেশার যত হবে হাইড্রোজেন তত ফাস্ট কিন্তু বেরিয়ে যাবে, মানে এই দিককার ইলেকট্রনগুলো যত প্রেশার এদিক হবে টানবে হাইড্রোজেনের, তত কিন্তু হাইড্রোজেনটা ফাস্ট বেরিয়ে যাবে। আর হাইড্রোজেনটা যত ফাস্ট বেরিয়ে যাবে ততই কিন্তু সে তীব্র অ্যাসিড হবে। ওকে, তাহলে এখানে দেখো যেহেতু এখানে কোনো আর হ্যালোজেন যুক্ত বা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল নেই, জাস্ট অক্সিজেন রয়েছে, তাহলে এই টানবে চলে যাবে। কিন্তু এই যে এই কার্যকরী মূলকের সাথে যে কার্বনটি সরাসরি যুক্ত থাকে তাকে কিন্তু বলা হয় আলফা কার্বন। তোমরা সবাই জানো যে তাকে কি বলা হয়? আলফা কার্বন। তাহলে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটি সরাসরি যুক্ত থাকে তাকে বলে আলফা কার্বন। ওই আলফা কার্বনে কোনো তড়িৎ ঋণাত্মকতা মৌল যদি থাকে, থিওরিটা খুব ভালো করে বুঝে নাও, এই টাইপের কিন্তু অনেকগুলো এমসিকিউ এসেছে। তাহলে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটি সরাসরি যুক্ত থাকে তাকে বলে আলফা কার্বন। ওই আলফা কার্বনে কোনো তড়িৎ ঋণাত্মকতা মৌল লাইক দ্যাট ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন এগুলো যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু এই জেনারেল অ্যাসিডটা যে হয়, এই জেনারেল অ্যাসিড থেকে ওই অ্যাসিডটা একটু বেশি তীব্র হয়। কি বললাম? ওই যে ইলেকট্রনের ফ্লো, এখানে যদি কোনো ক্লোরিন বা ফ্লোরিন বা ব্রোমিন থাকতো, তাহলে কিন্তু এই অক্সিজেনে বা হাইড্রোজেন ইলেকট্রনটা বেশি করে পেশা টানতো, কিন্তু টানার কারণে কিন্তু আরও ফাস্ট কিন্তু হাইড্রোজেনটাকে ত্যাগ করে দিত। তাহলে এই পাশে যত প্রেশার থাকবে, যত তড়িৎ ঋণাত্মকতা মৌল থাকবে, ততই কিন্তু হাইড্রোজেনটা তাড়াতাড়ি পুশ হয়ে যাবে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এবং সে বেশি তত তীব্র হবে। ওকে, আচ্ছা, এবার দেখো তাহলে এখানে এই জিনিসটা তুমি জানো কি না, এই জিনিসটা জাজ করার জন্য এই প্রশ্নটা দিয়েছে। তাহলে প্রথম এখানে যেহেতু কোনো ক্লোরিন নেই, তাহলে তো এটা কখনোই তীব্র হবে না। এটা তো কোনো ক্লোরিন নেই, এটা তো বেশি তীব্র হবে না। এখন এই দুইটাতে ক্লোরিন আছে, বিষয়টা হচ্ছে দেখো আলফা কার্বনে ক্লোরিন থাকা লাগবে, কিন্তু এখানে কিন্তু যে ক্লোরিনটা আছে একটু দূরে আছে, এটা কিন্তু আলফা কার্বনে নেই। এই যে দেখো COOH যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, এবং এখানে ক্লোরিনটা অনেক দূরে আছে। এবার এইটা দেখো COOH এর সাথে যে কার্বনটা যুক্ত আছে, ওই কার্বনে কয়টা ক্লোরিন যুক্ত আছে? এক্স্যাক্টলি দুইটা। দেখো এখানে গাঠনিক সংকেতটা, এই যে দুইটা ক্লোরিন, তার মানে এইখানে যে ফ্লোটা, এখানে যে হাইড্রোজেন অক্সিজেন টানার যে ফ্লোটা, মানে ইলেকট্রনগুলো, এটা অনেক বেশি হবে, কারণ দুইটা তড়িৎ ঋণাত্মকতা মৌল অ্যাজ ওয়েল অ্যাজ আবার অক্সিজেন রয়েছে। তার মানে এর থেকে এইগুলা যে অ্যাসিড রয়েছে, এগুলো অ্যাসিড থেকে এর কিন্তু অনেক আগে কিন্তু হাইড্রোজেনটাকে পুশ করে দিবে বা ছেড়ে দিবে। তাহলে এ কিন্তু হবে সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড এই জায়গায়। ওকে, তাহলে দেখো কোন অ্যাসিডের তীব্রতা সব থেকে বেশি, তাহলে অ্যান্সার হবে কিন্তু সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আসি পরের যে এমসিকিউটি দিয়েছে। পরের এমসিকিউটি আর অনেক জোস একটা এমসিকিউ। দেখো একই টাইপের এমসিকিউগুলোকে আমি এইভাবে সেট আপ করেছি, আমি খুঁজে দেখেছি এটাকেই বলে অ্যানালাইসিস, যে এই ধরনের এমসিকিউ কোথায় এসেছে, আমি ওগুলো আগে বের করেছি। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, রাজশাহীতে এসেছে, আবার ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, সাস্টে এসেছে 18-19 সেশনে। তো সাস্টের এমসিকিউ যেহেতু প্রযুক্তির ক্ষেত্রে বা গুচ্ছের ক্ষেত্রে অনেক কাজ দেবে তোমাদের, যেহেতু এই রিলেটেড কোশ্চেন, তাই আমি এখানে দিয়ে দিয়েছি, এবং এই পিকুরিক টাইপের কোশ্চেনগুলো ঢাকা ইউনিভার্সিটিতে এসে থাকে। ওকে, তাহলে এখানে দেখো যে এটা আগে করি, নিম্নের কোন অ্যাসিডের পিকে এর মান সবচেয়ে বেশি। আচ্ছা, পিকে আর কিন্তু অ্যাসিডের তীব্রতা পরস্পরের বিপরীত, বুঝতে পেরেছো? মানে পিকে আর হচ্ছে তোমার পিএইচ কিন্তু পরস্পরের বিপরীত। তাহলে দেখো মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, পিকে এর মান সব থেকে বেশি, মানে সব থেকে দুর্বল অ্যাসিডটা তোমাকে খুঁজতে হবে, যার যে বেশি দুর্বল তার পিকে এর মানটা হবে সব থেকে বেশি। ওকে, তাহলে এখানে দেখো CH3COOH, দুইটা ক্লোরিন যুক্ত আছে, একটু আগে দেখলাম, এটা অবশ্যই এটার থেকে তীব্র হবে, কারণ এখানকার হাইড্রোজেনটা যে পুশ করতে পারবে এটা তার থেকে দ্বিগুণ তাড়াতাড়ি পারবে, কারণ এখানে তড়িৎ ঋণাত্মকতা মৌল রয়েছে। ওকে, টানতে পারবে। এখানে আবার ক্লোরিন রয়েছে, বাট দূরে রয়েছে একটা। এখানে আবার যেহেতু আমরা জানি যে বেনজোয়িক অ্যাসিডের রেজোনেন্সে অংশগ্রহণ করে, রেজোনেন্সে অংশগ্রহণের কারণেই কিন্তু এই হাইড্রোজেনটাকে ত্যাগ করতে পারবে। তাহলে সবচেয়ে এখানে দুর্বল এটা হচ্ছে CH3COOH, যেটার সাথে কোনো কিছু নেই। ওকে, তাহলে এটা ক্লোরিন, এখানে বেনজোয়িক অ্যাসিড রয়েছে, রেজোনেন্সে অংশগ্রহণ করে, যার কারণে এগুলো তীব্র, বাট এই অ্যাসিডটা সবচেয়ে বেশি দুর্বল। তাহলে এই অ্যাসিডটা সবচেয়ে বেশি দুর্বল হওয়ার কারণে এর পিকের মান সব থেকে কী হবে বলো? বেশি হবে। এর পিএইচের মান কম হবে, বাট পিকের মান কিন্তু বেশি হবে অনেক। পিএইচের মান বেশি, মানে তীব্রতা কম, দুর্বল অ্যাসিডের কিন্তু পিকের মান সব থেকে বেশি হবে। তাহলে এটার আনসার হবে কিন্তু এইটা। এবার পরেরটাতে আসি, নিচের কোনটির অম্লত্ব সবচেয়ে বেশি?
দেখছো 3টা কোশ্চেন যে আমি সেট আপ করছি, 3টা কোশ্চেনে কিন্তু একই লেভেলের এবং এই জিনিসগুলো অনেকে ভুল করে। দেখো এখানে ওই একই থিওরি COOH মানে একটা জৈব অ্যাসিড, এটার সাথে কোনো কিছু তড়িৎ ঋণাত্মকতা মৌল নেই। এইটা অনেক অনেক জোস একটা এমসিকিউ, মানে একটা বুঝার জিনিস আছে এখানে একটা একবারে। তারপরে দেখো এই এমসিকিউটা, দেখো এই এমসিকিউটার এখানে হ্যাঁ এই যে আলফা কার্বনে একটা কে ঝুলতেছে না, শুধু আলফা কার্বনে না, একটু দূরে ক্লোরিন আছে এখানে, কিন্তু আলফা কার্বনের বাট দূরে একটু ক্লোরিন রয়েছে। আচ্ছা ভালো, তাহলে এখানে তড়িৎ ঋণাত্মকতা মৌল রয়েছে। এবার এইখানে আসি, আলফা কার্বনে ফ্লোরিন রয়েছে এবং তারপরে ক্লোরিন রয়েছে। তাহলে আলফা কার্বন এখানে কে রয়েছে? তড়িৎ ঋণাত্মকমূলক ফ্লোরিন। এবার ডি নাম্বার অপশনে দেখো, ওরে বাপ, এখানেও ফ্লোরিন বাট এটা আলফা কার্বনে না, এটা একটু দূরে, এবং ক্লোরিনটা আলফা কার্বনে রয়েছে। তাহলে কোনটা সবচেয়ে বেশি তীব্র? অনেক জৌস একটা প্রশ্ন, তাই না? তাহলে এখানে দেখো, তোমরা কি জানো যে ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা মৌল, যার কারণে সে কী হবে, সে কিন্তু এই যে আলফা কার্বনে যেহেতু এখানে ফ্লোরিন রয়েছে আর এখানে আলফা কার্বনে ক্লোরিন রয়েছে, তার মানে ক্লোরিন যে পরিমাণ পুশ করতে পারবে, এদিক টানতে পারবে ইলেকট্রনগুলোকে, ফ্লোরিন কিন্তু তার দ্বিগুণ বেগে ফেসে টানতে পারবে। যেহেতু ফ্লোরিন খুব ফাস্ট টানতে পারবে, যার কারণে কিন্তু এই হাইড্রোজেনটা তত ফাস্ট বেরিয়ে যাবে, যার কারণে যত হাইড্রোজেনটা ফাস্ট বেরিয়ে যাবে এটা সব থেকে বেশি তত তীব্র হবে। জিনিসটা খালি দেখছো একবার কি লেভেলের কোশ্চেনটা করছে। সো জিনিসগুলো কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং। দেখো না, শুধু ঢাকা ইউনিভার্সিটিতে 18-19 সেশনে এরকম একটা প্রশ্ন এসেছে এই থিওরিটা বেস করে, আবার সাস্টেও 18-19 সেশনে এই থিওরিটা বেস করেই প্রশ্ন এসেছে, আবার রাজশাহী ইউনিভার্সিটিতে 14-15 সেশনে অলরেডি এই প্রশ্নটা হয়ে গিয়েছে। তো জিনিসগুলোর কম্বিনেশন তোমরা দেখতে পারছো। দ্যাট মিনস আমি এটাই বোঝাতে চেয়েছি যে কোশ্চেন ব্যাংকের উপর কিছু নাই। আমি আর কতভাবে প্রমাণ দিব তো তোমাদের যে কোশ্চেন ব্যাংক হচ্ছে প্রথম হাতিয়ার যে কোনো ভার্সিটিতে চান্স পাওয়া। তোমরা যে কোনো ভার্সিটি পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই সেই ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা একটু ভালো আইডিয়া নিয়ে যাইতে হবে, বুঝতে পারছো? নাহলে কিন্তু একবারে তুমি মানে প্যাটার্ন বুঝতে পারবে না। প্রত্যেকটা ভার্সিটির নিজস্ব একটা প্যাটার্ন রয়েছে, এক এক ভার্সিটি এক এক রকমের কোশ্চেনগুলোকে ইঙ্গিত করে। সো এই জিনিসগুলো অবশ্যই বুঝতে হবে। সাস্ট একটু ডিপলি কোশ্চেন করার ট্রাই করে, যেহেতু গুচ্ছতে ঢুকে গিয়েছে, তো এই লেভেলের কোশ্চেন কিন্তু তোমাদের অবশ্যই সমাধান করতে হবে। সো কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য হলেও তোমরা আমার অ্যানালাইসিস শিটগুলো কিন্তু কালেক্ট করতেই পারো। ওকে, আচ্ছা এবার যে ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি, ঢাকা ইউনিভার্সিটিতে 18-19 সেশনের প্রশ্নটা এসেছে। তো এই ধরনের প্রশ্ন আমরা জানি জেনারেলি গ্রুপ ওই পর্যায়, তো এই জিনিসগুলো আমরা জানি, বাট এখানে আয়ন ইনক্লুডেড হয়ে গেলে অনেকে জিনিসটা পারে না। তো আজকে আমি একটা জিনিস তোমাদের অ্যালগরিদম বলে দিচ্ছি, এটা তোমরা যদি মেনটেন বা মনে রাখতে পারো তাহলে যে কোনো এইভাবে আয়ন থাক বা যেভাবেই থাক না কেন, তুমি কিন্তু এটার যে আয়নের ব্যাসার্ধের ক্রমের যে এমসিকিউগুলো পারবে। প্রথমে মনে রাখবে অ্যানায়নের আকার, প্রথমে মনে রাখবে অ্যানায়নের আকার, যদিও এর আগে যেটা বলেছি আমি, অ্যানায়নের আকার বড় হবে, তারপরে হবে নিউট্রাল, তারপরে হবে নিউট্রাল যে যৌগগুলো আছে যার কোনো আয়ন নেই, লাইক দ্যাট অনেক সময় এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো দেয়, তারপরে হবে ক্যাটায়ন, তারপরে কি হবে ক্যাটায়ন। এখন যদি দেখো যে অ্যানায়ন যদি একের অধিক থাকে তাহলে কি হবে, যার অ্যানায়নের চার্জ বেশি থাকবে সে বেশি বড় হবে। মনে করো যে -2 আছে, কারো -1 আছে, তাহলে -2টা আগে বড় হবে, তারপরে -1টা। ওকে, তারপরে নিউট্রাল, তারপরে ক্যাটায়নের ক্ষেত্রে আবার উল্টা, যার প্লাস কম থাকবে সে বেশি বড় হবে, যার প্লাস বেশি থাকবে সে ছোট হবে। তাহলে এই যে ধারাবাহিকতার এই জিনিসটা মনে রাখলে যেভাবে আয়ন থেকে ব্যাসার্ধের সঠিক ইয়াটা চাক না কেন তুমি কিন্তু পারবে। তাহলে ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি আমি জানি, যেহেতু এখানে মাইনাস যেহেতু নেই তাহলে মাইনাস হিসাব বাদ, সবচেয়ে বেশি অ্যানায়নটা আগার বড় হইতো। তাহলে এবার পরেরটাতে যাই, পরে নিউট্রাল দিয়ে তাহলে অবশ্যই স্টার্ট করা লাগবে, যেহেতু এখানে নিউট্রাল আমি দেখতে পাচ্ছি নিয়ন, তাহলে অবশ্যই নিউট্রাল দিয়ে স্টার্ট করা লাগবে। এই যেখানে নিয়ন সবচেয়ে বড় দেখাইছে, তাহলে এটা হতে পারে অ্যান্সার। এটা জীবনে হবে না, কারণ নিউট্রালকে ভিতরে ঢুকাইছে, এটা হতে পারে অ্যান্সার। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু আনসার হতে পারে, আর এগুলো কিন্তু জীবন হবে না। এখানে প্লাসটাকে বড় দেখাচ্ছে, এখানে প্লাসটাকে বড় দেখাচ্ছে, নিউট্রালের আগে প্লাস কখনো বড় হতে পারে না। তাহলে এবার এখানে আসো, যেহেতু নিউট্রাল, তারপরে আমরা কি বলছিলাম যে প্লাস দেখতে পেতে, মানে ক্যাটায়নের ভিতরে যার আবার চার্জ কম সে বেশি বড় হবে। তারপর দেখো সোডিয়াম, তারপর দেখো ম্যাগনেসিয়াম, তাহলে আনসার হবে কোনটা, এইটা। ওকে, তো এই জিনিসগুলো তোমরা আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার পরেরটাতে আসো, এই ধরনের বিক্রিয়া মানে যেগুলো কনফিউশন, যেগুলো তোমরা ভুল করবে সেই জিনিসগুলো দিয়েছি। আরেকটা বারবার বলি যে তোমার অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু অ্যালডিহাইড, অ্যালকোহল, শনাক্তকরণ বিক্রিয়া, তারপর SN1 SN2, তারপরে তোমার সমানতার ক্ষেত্রে তোমার জ্যামিতিক সমানতা, আলোক সমানতা, এই জিনিসগুলোর উপরেই কিন্তু কোশ্চেনগুলো বারবার করে থাকে। তোমরা যে অর্গানিক কেমিস্ট্রিতে বারবার ভুল বসে থাকো, তোমরা যে অনেক কঠিন প্রশ্ন না, স্পেসিফিক কয়েকটা জিনিসের উপরেই কিন্তু কোশ্চেন করে থাকে। যারা আমার অ্যানালাইসিসগুলো কালেক্ট করেছে তারা কিন্তু বুঝতে পারতেছে অলরেডি যে কোন জিনিসগুলো তারা হিট করে থাকে। ওকে, তো যেমন হ্যালোফর্ম, অ্যালডোল বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, এগুলো খুব প্রশ্ন করে থাকে। ওকে, যেহেতু এগুলো অ্যালকোহল বা অ্যালডিহাইড রিলেটেড। তাহলে এখানে দেখো এই যে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, নিম্নের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। তোমরা তো সবাই জানো যে হ্যালোফর্ম বিক্রিয়া দিলে একটা কার্বনিল মূলক থাকতে লাগবে। মনে করো যে CH3CO, এই যে এই মূলকটা CH3CO, এই মূলকটা যেখানে রয়েছে তারা কিন্তু এই হ্যালোফর্ম বিক্রিয়া অ্যাটেইন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে CH3CO,
এই যে এটাকে সাজানো আছে সিও এসটাই পাশে দিলাম, তাই এটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া অ্যাটেন্ড করে। এখানেও CH3CO দেখা যাচ্ছে, এটাও অ্যাটেন্ড করে, তাহলে বিক্রিয়া দেয় না বলছে। যেমন এইখানে দেখো অনেকে এ নাম্বার অপশনটা দেখেই কিন্তু দাগিয়ে দেবে, কারণ এখানে কিন্তু CH3CO মূলকটি নেই, এটা কিন্তু একটা অ্যালকোহল, তাহলে অনেকেই প্রথমেই এটা দাগিয়ে দিবে, এটা কিন্তু আবার এ নাম্বার অপশনে রেখেছে যাতে করে তোমরা ভুল করো। বাট এটা কিন্তু আনসার হবে না, কারণ এখানে অনেকে একটা থিওরি জানে না যে শুধু CH3CO মূলক ডিরেক্টলি যেখানে আছে তারাই যে শুধু হ্যালোফর্ম বিক্রিয়া দেয় এটা না, যেসব যৌগগুলোকে জারিত অথবা বিজারিত যে কোনো হোক না কেন, যেসব যৌগগুলোকে জারিত করলে এই CH3CO মূলকটি পাওয়া যায় তারাও কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া অ্যাটেন্ড করে। যেমন এই যে CH3CH2OH, এখানে তুমি যদি একে জারিত করো, আমরা জানি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়, যেমন CH3CH2OH, এটাকে তুমি যদি জারিত করো, জারিত করলে কিন্তু এখানে অ্যালডিহাইড উৎপন্ন হবে। ওকে, CH3CHO, এই যে CH3CHO উৎপন্ন হবে, এটাকে যদি জারিত করো, তাহলে এটাকে জারিত করলে যেহেতু CH3CHO উৎপন্ন হবে, তার মানে এখানে কিন্তু CH3CO মূলকটি রয়েই যায়। তাহলে দেখো এই যে ইথানলকে জারিত করলে যে ইথানল উৎপন্ন হয়, এখানে কিন্তু আবার CH3CO মূলকটি রয়েছে, বুঝতে পারছো? তাহলে এই এ নাম্বার কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া অ্যাটেন্ড করবে, তাহলে করবে না কোনটা? এই যে বেনজালডিহাইড, এখানে CH3CO মূলকটি নেই। ওকে, তাহলে এটার আনসার হচ্ছে কিন্তু এইটা। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো, এরকম কনফিউশন যুক্তগুলো এমসিকিউগুলো কিন্তু আসবেই ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, এবার পরেরটা তোমরা অবশ্যই সবাই জানো যে সাম্যাঙ্কের যে পরিবর্তনটা চায়, এটা অবশ্যই স্ট্রিম এবং লিকুইড এর উপর ডিপেন্ড করতেছে না, এটা তোমার ডিপেন্ড করে শুধু অনলি গ্যাসেস এবং স্ট্রিম এবং গ্যাসেসের উপর ডিপেন্ড করে। কারণ সলিডের যে সলিডের যে ঘনমাত্রাটা, এটা অ্যাপ্রক্সিমেটলি 1 ধরা হয়। সো এই জিনিসটা অনেকে ভুলে যায়, জাস্ট তোমরা জানো যে উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে তোমার বিক্রিয়কের ঘনমাত্রা, এই কনসেপ্টটা মানে এমনিতে হলরুমের প্রেশার, এই কনসেপ্টটা দিয়ে দেখিয়ে ফেলে, যার কারণে কিন্তু ভুল করে ফেলে। যেমন এখানে শুধু গ্যাস রয়েছে কয়টা, এই যে অক্সিজেন শুধু গ্যাস রয়েছে, তার মানে টোটাল সাম্যাঙ্কটা ডিপেন্ড করবে এই অক্সিজেনের উপর। তাহলে K = কি দাঁড়াচ্ছে? জাস্ট অক্সিজেন। তাহলে আনসার হবে কোনটা? এইটা। এই জিনিসটা অবশ্যই মনে রাখবে, এই থিওরিটা কিন্তু অনেক দেয়। এবার পরের এমসিকিউটা অনেক জোস একটা এমসিকিউ। এই টাইপের এমসিকিউ কিন্তু অনেকবার আসতে দেখা গিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, কারণ এই জায়গায় অনেকে মানে জিনিসটা বুঝে না। বলছে নিচের কোন দ্রবণের পিএইচ স্বাদ অপেক্ষা বেশি। এখন অনেকে বলে যে পিএইচ বের করতে গেলে তো আবার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা লাইক দ্যাট এমন কিছু লাগবে, কিন্তু কিছুই দেওয়া নাই, তাহলে এই প্রশ্ন ভুল বা লাইক দ্যাট এটা কেমনি করবো? আসলে এই জায়গায় একটা থিওরিকে কাজে লাগানো হয়েছে। যেমন সোডিয়াম ক্লোরাইড, এই লবণের আয়নটা, সোডিয়ামটা কোথা থেকে এসেছে, ক্লোরিনটা কোথা থেকে এসেছে, এটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু পিএইচটা জানি ফেলবে। দেখো সোডিয়ামটা এসেছে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, ক্লোরিনটা এসেছে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে, মানে দুইটাই, একটা হচ্ছে সবল ক্ষার আর একটা হচ্ছে সবল অ্যাসিড থেকে এসেছে। তো সবল ক্ষার আর সবল অ্যাসিডের যে লবণটা উৎপন্ন হয় ওটার পিএইচ 7 হয়, মনে রাখবা। সবল ক্ষার সবল অ্যাসিডের পিএইচ, সবল ক্ষার এবং সবল অ্যাসিড যদি বিক্রিয়া করে, এটা লবণটার পিএইচ হয় কত বলো? 7, এক্স্যাক্টলি। এইবার দেখো সোডিয়াম সালফেট, সোডিয়াম এসেছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, সালফেট এসেছে সালফিউরিক অ্যাসিড থেকে, তার মানে এটা সবল ক্ষার, এটা সবল অ্যাসিড, তার এখানকার লবণটারও পিএইচ কিন্তু হবে 7। দেখো এখানে কিন্তু কোনো হাইড্রোজেন আয়নের কিচ্ছু লাগতেছে না ঘনমাত্রা, তুমি কিন্তু এমনি পিএইচ জিনিসটা বুঝতে পারতেছো। এবার দেখো CH3CONA সোডিয়াম ইথানয়েড যে লবণটি রয়েছে, এটা কিন্তু সোডিয়ামটা এসেছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, আর এই মূলকটি রয়েছে একটা দুর্বল অ্যাসিড থেকে, সবাই তোমরা জানো। তাহলে এখানে যে লবণটা ক্রিয়েট হবে, এখানকার যে লবণটা ক্রিয়েট হবে, এটা কিন্তু ক্ষারীয় লবণ হবে, কারণ ক্ষারটা তীব্র অনেক। ওকে, সো তোমরা বুঝতে পারতেছো, তাহলে এখানে ক্ষারটা যেহেতু বেশি তীব্র, তাহলে এটার অবশ্যই এটার পিএইচটা কিন্তু 7 আর হবে না, কারণ 7 হইতে গেলে কিন্তু অবশ্যই দুইটাকে সবল হতে হবে, ক্ষারটাকেও সবল অ্যাসিডটাকেও সবল, তাহলে এই লবণের পিএইচটা এক্সাক্ট 7। কিন্তু এখানে যেহেতু ক্ষারটা সবল, তাহলে এখানে গ্রেটার দেন 7 হয়ে যাবে। ওকে, 7 থেকে কিন্তু কি বড় হয়ে যাবে এর পিএইচটা। এবার এটা দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়ামটা এসেছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে, আর ক্লোরিনটা কিন্তু এসেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। এখানে কিন্তু অ্যাসিডটা সবল, আর এটা তোমরা দুর্বল একটা ক্ষার জানো, তাহলে এটারও কিন্তু পিএইচ 7 থেকে কিন্তু অবশ্যই ছোট হবে। তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারতেছো এক্স্যাক্টলি যে অবশ্যই এই ধরনের এমসিকিউগুলো তোমরা সমাধান করতে পারবে, যেটার পিএইচ হবে কিন্তু কোনো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেবে না, বাট এভাবে গেজ করে আয়নটা কোথা থেকে এসেছে, দুর্বল অ্যাসিড নাকি সবল ক্ষার, এইভাবে গেজ করে কিন্তু তোমরা এমসিকিউগুলো সমাধান করতে পারবে। আচ্ছা, এবার দেখো এটা আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা, নামকরণ থেকে কিন্তু প্রতিবারেই মোটামুটি প্রশ্ন এসে থাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে। এখন নামকরণের মধ্যে অনেকগুলো টাইপ আছে, তার ভিতরে এই যে অ্যালকেনের নামকরণটা সবচেয়ে বেশি আছে, শাখা শিকলগুলো এখানে একটা অ্যালফাবেটিক্যালি অ্যালগরিদম কাজ করে। সো এই জিনিসটাই বেশি আসে, কারণ এখানে একটু ঝামেলা আছে, তাই না? আর এমনি এসি এগুলো কিন্তু ঝামেলা নেই, রেগুলার প্রসেসে নামকরণ করা যায়। তো আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটি 19-20 সেশনে যে প্রশ্নটা এসেছিল, সেটা কিন্তু হুবহু আরেকটা সেশনে এসেছিলো, এটা কিন্তু কমন পেয়েছি। সো তুমি যদি অ্যানালাইসিস না করো, তুমি কিন্তু এই জিনিস
জিনিসগুলো বুঝতে পারবে না। এবার চলো দেখি যে এই ধরনের নামকরণগুলো কীভাবে করা লাগে। তাহলে প্রথম যে এখানে কয়েকটি স্টেপ ফলো করা লাগে বিধায় এগুলো আসে। তো প্রথমে যে এই যে শাখা শিকলটা দিয়েছি এটা কিন্তু তোমাকে একবারে হাত ফাত ছড়িয়ে দেওয়া লাগবে, একবারে কার্বনগুলো যেখানে 2টা কার্বন ইনক্লুড আছে সেখানে শিকলগুলো ঝুলিয়ে দেওয়া লাগবে এবং সবচেয়ে বৃহৎ শিকলটা চুজ করা লাগবে। তাহলে প্রথম কাজ হবে তোমার সবচেয়ে বৃহৎ শিকলটা চুজ করা। তাহলে আমরা এখানে দেখো লিখছি, এখানে এই যে C2S5 যে আছে C2S5 এটাকে নিচে দিয়ে দিয়েছি, এই যে CS2CS3 এবং সবচেয়ে বৃহৎ শিকলটা আমার এখন চুজ করা লাগবে। তাহলে আমরা যদি এই পাশ থেকে নাম্বারিং, যদি এই পাশে শাখা শিকল কাছাকাছি আছে, যদি এই পাশে শাখা শিকল কাছাকাছি আছে তাই এই পাশ থেকে নাম্বারিংটা শুরু করা লাগবে। 1 2 3 4 5 6 7। তাহলে এইভাবে যদি নাম্বারিং করি তাহলে সবচেয়ে বেশি কার্বন সংখ্যা আমাদের মূল শিকলে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই পাশে নাম্বারিং কেন শুরু করলাম, এই পাশে আমার শাখা শিকলগুলো কাছাকাছি। তাহলে এবার দেখো এরপরেই শুধু না দেখো এভাবে এই জায়গায় আসে কোন স্টুডেন্টের কথায় ভুল করবে সে কিন্তু ঝট করে নাম করে দিবে কীভাবে, দেখো 2-chloro-3-bromo, এই যে 2-chloro-3-bromo, এই যে 5 নম্বরে মিথাইল চলতেছে না, তাহলে 2-chloro-3-bromo 5-methyl হেপটান, যেহেতু 7টা আছে দেখো সে ঝট করে অপশন দেখবে 2-chloro-3-bromo 5-methyl হেপটান, এই যে 2 নম্বর যে অপশনটা 2-chloro-3-bromo 5-methyl হেপটান, সে কিন্তু এটা দাগিয়ে দিবে। আর দাগানোর ফলেই কিন্তু সে কি ঢাকা ইউনিভার্সিটি যে প্রশ্নের ফাঁদ পেতে রাখে সেই ফাঁদে কিন্তু পা দিয়ে দিবে। তারা এমনভাবে অপশনগুলো সেট আপ করবে যে অপশনগুলো তুমি যেটা ভুল করবে সেটাই কিন্তু দিয়ে রাখবে। ওকে, সেটা অবশ্যই খুব কনসার্ন থাকা লাগবে, কারণ পারা এমসিকিউগুলোভাবে ভুল করা যাবে না। তাহলে এটার এমসিকিউ কেন এটা অ্যান্সার হবে না, কারণ তোমরা জানো যে এই নামকরণের ক্ষেত্রে অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে অ্যালফাবেটিক্যালি জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হয় যে ক্লোরোর উচ্চারণ সি, ব্রোমোর উচ্চারণ কিন্তু বি, এই যে BC এটা অ্যালফাবেটিক্যালি কিন্তু জিনিসটাকে লিখতে হবে। যেহেতু ব্রোমের উচ্চারণ যেহেতু বি আসে, বিটা যেহেতু সি এর আগে আসে, সো ব্রোমিনটা আগে লিখতে হবে। ওকে, তাহলে আনসার কি দাঁড়াবে 3-bromo 2-chloro 5-methyl হেপটান। এই যে মিথাইলের MCB, এই যে মিথাইলের এমটাও কিন্তু এখানে আনা লাগবে। অনেক সময় মিথাইল ইথাইল দুইটাই মূলকে থাকে, তখন কিন্তু অবশ্যই মিথাইল ইথাইল যেটা আগে আসবে, ইথাইলটা যেহেতু ইথাইলটা যেহেতু আগে আসে তাই ইথাইলটা কিন্তু আগে লেখা লাগবে। তাহলে আনসার কি হচ্ছে ডি। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা কোন জায়গাতে হিট করতে চেয়েছে আর তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, পরের এমসিকিউটা দেখো, অনেক জোস একটা এমসিকিউ ঢাকা ইউনিভার্সিটি 18 সেশনে এসেছিল যে প্রশমন এনথালপির মান দিয়ে দিয়েছি 57 কিলোজুল। মানে এখান থেকেও যে প্রশ্ন হতে পারে এটা আসলে আমি কখনোই কল্পনা করিনি। আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, যখন 18 সেশনের প্রশ্নটা আমি পাই কলেজে কালেক্ট করেছিলাম ঢাকা ইউনিভার্সিটি, তখন আমি আসলে হতবাক যে ওরে বাপরে বাপ, এখান থেকেও কোশ্চেন করতে পারে, আবার এই লেভেলের একটা কোশ্চেন। সো এটা ঢাকা ইউনিভার্সিটির দ্বারাই পসিবল। আসলে সেই জিনিসগুলো অবশ্যই ভিতর থেকে তুমি জানে রাখবে এবং যেগুলো রিপিটেশন হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। তো দেখো প্রশমন এনথালপির মান দিয়ে দিচ্ছে এবং একটা বিক্রিয়া দিয়েছে যে বিক্রিয়া 2 মোল পানি তৈরি হয়েছে এবং বলছে বিক্রিয়াটির এনথালপির পরিবর্তন কত। মারাত্মক জিনিস, প্রশমন এনথালপি দিয়েছে, আবার বলছে বিক্রিয়াটির এনথালপির মান কত। আমি তো প্রশমন বিক্রিয়া জানি যে 1 মোল পানি তৈরি করতে, এখানে খুব ভালোভাবে প্রশমন বিক্রিয়ার প্রশমন এনথালপির সংজ্ঞাটা কিন্তু অনেক ভালোভাবে মনে রাখতে হবে যে 1 মোল পানি তৈরি করতে, কোনো অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় 1 মোল পানি তৈরি করতে যে তাপের উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে প্রশমন তাপ। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তাহলে এখানে যে প্রশমন এনথালপি মান দিয়ে দিয়েছে এটা কয় মোলের জন্য, কয় মোল পানির জন্য, এক্স্যাক্টলি 1 মোল পানির জন্য। কিন্তু এই বিক্রিয়ায় কত মোল পানি তৈরি হয়েছে, 2 মোল। তাহলে 1 মোল বিক্রিয়ার 1 মোল পানি তৈরি করতে যদি এত তাপ উৎপন্ন হয় তাহলে 2 মোল পানির জন্য কত তাপ উৎপন্ন হবে, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলেই হয়ে গেল। তাহলে এখানে যেটা কাজে লাগলো তোমাদের যে প্রশমন বিক্রিয়ার এক্সাক্ট সংজ্ঞাটা খুব ভালোভাবে বোঝা, যে প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে 1 মোল পানি তৈরি করতে যে পরিমাণ তাপটা উৎপন্ন হয় তাকে বলা হয় প্রশমন এনথালপি। তাহলে প্রশমন এনথালপি যেহেতু এখানে দিয়ে দেওয়া হয়েছে 1 মোল পানির জন্য, তাহলে এখানে 2 মোল পানি তৈরি হয়েছে, তাহলে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 144। এখন এখানে আরেকটা প্রশ্ন দাঁড়ায় যে ভাই ঠিকই আছে, আমি দেখলাম যে এখানে প্রশমন এনথালপি মান দেওয়া আছে, এটা 1 মোলের জন্য, কিন্তু 2 মোল পানিতে 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম, কিন্তু এইটাই কেন, এই প্রশমন তাপটাই কেন এই বিক্রিয়াটার এনথালপির পরিবর্তন হয়ে গেল। এনথালপি মানে তো টোটাল বিক্রিয়ার উৎপন্ন তাপ। হ্যাঁ, এক্স্যাক্টলি। তুমি জানো কি না যে প্রশমন বিক্রিয়ায় পানি উৎপন্ন করতে যে তাপ উৎপন্ন হয় সেটাই হচ্ছে ওই বিক্রিয়া তাপ। কারণ এই যে লবণটা থাকে এরা দর্শক আয়ন আকারে থাকে, এরা কোনো টেম্পারেচার ক্রিয়েট করতে পারে না। তাহলে পানি প্রশমন বিক্রিয়া মানে কিন্তু পানি তৈরির বিক্রিয়া। তোমরা এটা জানো কি না যে প্রশমন বিক্রিয়া মানে কিন্তু এই যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন মিলে পানি তৈরির বিক্রিয়া, বাকিগুলো কিন্তু দর্শক আয়নে থাকে। দ্যাট মিনস পানি তৈরি করতে যে পরিমাণ তাপটা উৎপন্ন হবে সেটাই হবে তার বিক্রিয়ার এনথালপির মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানকার অ্যান্সারটা হবে ডি নাম্বার। তাহলে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে যেটাই প্রশমন এনথালপি উৎপন্ন হবে সেটাই কিন্তু বিক্রিয়া তাপ হবে। তো আশা করি এই ধরনের এমসিকিউ আসলে তোমরা যেন মিস্টেক না করো। আমি আমার প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এইরকম টাইপগুলো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু দিই। ওই জন্য বলতেছি এক্সামটা আমি ডিইউ স্ট্যান্ডার্ড এক্সাম নিই। তো সবাই তোমরা শেয়ার করবে, তোমাদের শেয়ার যদি বেশি করে পাই মেনশন করবে, অবশ্যই আমি তোমাদের একটা মডেল টেস্ট নেওয়ার ট্রাই করবো ডিইউ স্ট্যান্ডার্ড, যেটা দেখলে তুমি বুঝতে পারবে কীরকম তোমার কোশ্চেনটা আসলে হতে পারে।
একবারে 60টা এমসিকিউ দিব, রিটার্ন থাকবে 40। আশা করি তোমাদের অনেক উপকার হয়েছে। সেটার জন্য কিন্তু তোমাদের অবশ্যই শেয়ার করা লাগবে পোস্টটাকে, যেটা আমি কালকে দিয়েছি এক্সামের, এবং মেনশন করা লাগবে। ওকে, এবার দেখো, এবার এমসিকিউটা অনেক গুরুত্বপূর্ণ। এটা যে বাফার রিলেটেড কোশ্চেন, বাফার রিলেটেড কোশ্চেন কিন্তু অনেকবার আসে, এই প্রশ্নটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা এবার থেকেই যায়। ওকে, তো এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা থিওরি জানলেই হবে যে বাফার কাকে বলে। ওই যে একটা দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের মধ্যে যে খারটা বা লবণটা থাকে, এটার মিশ্রণটাকে আসলে বাফার বলা হচ্ছে। তাহলে এখানে একটা দুর্বল অ্যাসিড থাকা লাগবে। ফার্স্ট অফ অল, দুর্বল অ্যাসিড, যে জৈব অ্যাসিডটা নিচ্ছে তারা, এখানে ওই অ্যাসিডের পরিমাণটা যদি বেশি থাকে তাহলেই কিন্তু সেটা বাফার দুর্বল। আর সেটা কীভাবে বুঝবো? আমরা জানি এটা মোল সংখ্যা দিলেই হয়ে যায়। আমরা জানি A = N/V, তাহলে N = কি দাঁড়াচ্ছে? SV, যেখানে ভিটা কিন্তু অবশ্যই লিটার এককে বসাইতে লাগবে। ওকে, তাহলে S আর V গুণ দিলেই কিন্তু আমি মোল সংখ্যা পাচ্ছি। দেন আমি মোল সংখ্যা কম্পেয়ার করলেই কিন্তু বুঝতে পারবো যে কার মোল সংখ্যা বেশি কার কম। বুঝা গেছে? তাহলে আমাকে কাকে বেশি থাকা লাগবে? অ্যাসিডটাকে বেশি থাকা লাগবে। এখানে দেখো 0.2 আর 10, এই 10 মিলিটার দিকে আমি যদি লিটারে করি, তাহলে 1000 দ্বারা কি ভাগ দেওয়া লাগবে না? তার মানে 0.01, তাহলে 0.01 0.2 করলে 0.02। এখানেও কিন্তু সেম, 0.2 আর 10 গুণ করলে 0.02 আসবে। তার মানে এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু মোল সংখ্যা সেম আসতেছে। এখন মোল সংখ্যা সেম থাকলে ওটা কখনো বাফার হতে পারে না, কারণ অবশ্যই দুর্বল যে অ্যাসিডটা আছে সেটার পরিমাণটা কিন্তু বেশি থাকা লাগবে। ওকে, আচ্ছা, এবার এটা আসি। এখানে তোমার 0.2 সাথে 10 গুণ করলে 0.002, আর এখানে তোমার আসলে 0.001। এখানে কিন্তু দেখো অ্যাসিডের যে মোল সংখ্যাটা, অ্যাসিডের মোল সংখ্যাটা কিন্তু বেশি। কেন আমি এই দুটো গুণ করতেছি? এই যে VRS, এই যে দেখো VRS গুণ করলে মোল সংখ্যা পাওয়া যায়। ওকে, তাহলে এখানে কিন্তু অ্যাসিডের মোল সংখ্যা বেশি, ক্ষারের মোল সংখ্যা কম, তাহলে এটা কিন্তু একটা বাফার দ্রবণ। আর এটা তো কখনোই হবে না HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কম্পেয়ার করে লাভই নেই, কারণ এখানে দুইটাই কিন্তু কি বলো, এক্স্যাক্টলি দুইটাই সবল, দুইটা সবল অ্যাসিড, সবল ক্ষার কখনো বাফার হতে পারে না। এখানে অবশ্যই একটা দুর্বল অ্যাসিডটাকে এক্সট্রা থাকা লাগে। সেটা কেন, সেটা তোমরা যখন বাফারের ক্রিয়া কৌশল পড়েছো আশা করি তোমরা বুঝেছো। আর 3 নম্বর অপশনটা দেখো, এখানে তোমার ক্ষারের সংখ্যা বেশি 0.002, আর এখানে 0.001। এখানে ক্ষারের মোল সংখ্যা বেশি আর অ্যাসিডের মোল সংখ্যা কম, তাহলে এটাও কিন্তু বাফার হতে পারে না। অবশ্যই অ্যাসিড, দুর্বল অ্যাসিডটাকে বেশি থাকা লাগবে। তো আশা করি এই এমসিকিউটা তোমরা বুঝছো। এখানে তোমার দুর্বল অ্যাসিডের মোল সংখ্যা বেশি থাকা লাগবে, এটা আইডেন্টিফাই করতে পারলেই হয়ে গেল। ওকে, আচ্ছা দেখো, পরের যে এমসিকিউটা, এটা অনেক 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 গুরুত্বপূর্ণ, কারণ এটা ঢাকা ইউনিভার্সিটি 18-19 সেশন এসেছে এবং রিটেনের এই ধরনের আসার কিন্তু সম্ভাবনা অনেক বেশি। আমার অ্যানালাইসিস শিটে যে রিটেনটা দিয়েছি, এরকম একটা রিটেন দিয়েছিলাম, অনেকে প্রশ্ন করেছিল এটার ক্ষেত্রে। সো এটার কোয়াইট ইজি একটা সলিউশন আছে। সেটা দেখো, আমরা জানি S = N/V, যেহেতু মিশ্রণের পিএইচ চেয়েছে, তাহলে মিশ্রণে যেহেতু পিএইচ চেয়েছে, তাহলে মিশ্রণে যেটা অবশিষ্ট থাকবে, যেহেতু এটা একটা ক্ষার, এটা একটা অ্যাসিড, মিশ্রণের পর যে জিনিসটা অবশিষ্ট থাকবে সেটার উপর কিন্তু পিএইচ কাউন্ট হবে। যেটা নিউট্রালাইজেশন হয়ে গেছে ওটা কিন্তু হবে না। সো এখানে আমাকে জাস্ট বের করতে হবে যে কে বেশি থাকবে, মানে রিয়াকশন, নিউট্রালাইজেশন রিয়াকশনের পর ক্ষারটা বেশি থাকবে নাকি অ্যাসিডটা বেশি থাকবে, ওইটার মোল সংখ্যা পেলেই কিন্তু হয়ে গেল। কারণ আমরা সূত্র জানি S = N/V, ভি তো আমরা জানি এখানে 50 মিলিলিটার, এখানে 50 মিলিলিটার, 100 মিলিলিটার। ওকে, এখন কথা হচ্ছে, এখানে তো আমরা জানলাম যে এখানে অবশ্যই লিটারে বসাইতে লাগে, এখানে আপনি আবার মিলিলিটারে বসাইলেন কেন? তাহলে অবশ্যই, কারণ উপরেও কিন্তু মিলিলিটারটাকে আমি লিটার করবো না, যার কারণে এখানে একটা সুবিধা নেবো আমি। দেখো যে এখানে মূল সংখ্যা বের করার সময় কী করবো, দেখো যে 50 আর 1 গুণ করলে কী হয়, 50, আর 50 আর 0.8 গুণ করলে কিন্তু হয় 40, 8/10 কাটাকাটি করলে 40। তাহলে এখানে হচ্ছে 50 মোল, এখানে হচ্ছে 40 মোল। ওকে, তাহলে এখানে বেশি হচ্ছে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, আর কম কিন্তু থাকবে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখানে ক্ষারটা যেহেতু বেশি থাকবে, তাহলে ক্ষারের মোল সংখ্যা থেকে অ্যাসিডের মোল সংখ্যা আমি মাইনাস করে দেবো। ওকে, কারণ এখানে তোমার যতটুক যে মোল অবশিষ্ট থাকবে সেটার উপর কিন্তু পিএইচটা কাউন্ট হবে। তাহলে এখানে কেন আমি লিটার করলাম না, কারণ এখানে তুমি দেখো যে 50 × 1 মাইনাস 40 × 0.8। তাহলে দেখো, এখানে তুমি যদি এটাকে লিটারও করো, মিলিলিটারটাকে, তাহলে এটাকে বের করে আনো, এটাকে লিটার করলে উপরে নিচে কাটা চলে যায়, তাহলে উপরেও মিলিলিটার থাক, নিচেও মিলিলিটার থাক, দরকার নেই। ওকে, আর তোমরা যদি লিটার করতে চাও তাহলে লিটার করলেও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে উপরে হচ্ছে 50 আর 40, 50, এখানে 50 হবে 50, আর এখানে 40 বাদ দিলে কত থাকছে 10, আর নিচে থাকতেছে 100। তাহলে উপরে আমি কি বসাইলাম, যতটুকু মোল সংখ্যা থাকতেছে এক্সট্রা, এই যে ক্ষারের মোল সংখ্যা থেকে অ্যাসিডের মোল সংখ্যা মাইনাস করে দিলাম, যতটুকু মোল এক্সট্রা থাকছে সেটা মোল সংখ্যা উপরে বসালাম, নিচে আয়তন, তাহলে আমরা ঘনমাত্রা পেয়ে যাবো। তাহলে এটা কাটাকাটি করলে কত আসতেছে 0.01 m। যেহেতু এটা ক্ষার অবশিষ্ট থাকতেছে, এটা তাহলে কিন্তু আমার ক্ষারের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের হয়ে গেল 0.01। তাহলে হাইড্রোক্সিল ঘনমাত্রা বেরোলে আমি POH পাবো, PS না। তাহলে POH আমার কত দাঁড়াবে, 0.101টাকে কীভাবে লেখা যায়, -log 1 × 10⁻⁻, কত বলো 2। ওকে, তাহলে -2 যেহেতু লেখা যায়,
সরি এখানে 1000, এখানে 100 হবে, যেহেতু 50 50 100, তাহলে 100 হলে এই 0 0 কাটা 0.1, জাস্ট 0.1 হবে। তাহলে 0.1 হলে এখানে 10⁻⁻1 হবে। তাহলে 1 হলে কী হচ্ছে, পিওএস হচ্ছে কিন্তু 1। ওকে, তাহলে পিওএস যেহেতু 1 আমরা জানি, তাহলে পিএস ইকুয়াল টু পিওএস 14, তাহলে পিএস হবে 13। আশা করি জিনিসটা বুঝতে পারছি। কিছুই না, জাস্ট মূল সংখ্যার পার্থক্য উপরে বসাবো, যে মূল সংখ্যাটা এক্সট্রা থাকবে, আর নিচে টোটাল আয়তনটা মিলিলিটার, উপরে তাহলে মিলিলিটার। ওকে, এখানে আর তুমি যে লিটার দিয়েও করতে চাও লিটার দিয়েও হবে। তো আশা করি এরকম এপিসোড যদি তোমরা আরও পেতে চাও অবশ্যই কমেন্ট করবে, যে এরকম হ্যাঁ এক্স্যাক্টলি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো যেগুলো বারবার আসে, সেই এমসিকিউগুলো নিয়ে যদি আমরা কয়েকটা এপিসোড দেন ভালো হবে, অন্যান্য চ্যাপ্টারগুলোরও। তো আশা করি আমি এভাবে তোমাদের দেখিয়ে দেবো। আর অবশ্যই তোমরা এফবি গ্রুপে আমাদের প্রবেশ করবে আজকে। ওখানে ঢুকে অবশ্যই তোমরা শেয়ার করবে, প্রত্যেকে মাস্ট বি শেয়ার করবে এবং ফ্রেন্ডদের মেনশন করবে, যাতে কম্পিটিশনটা আরও জোরালো হয় এবং তোমরা তোমাদের রিয়েল অবস্থাটা বুঝতে পারো। ওকে, এবং আমি তোমাদের যদি বেশি শেয়ার পাই, অবশ্যই বেশি শেয়ার পাই, তোমাদের শেয়ার এবং মেনশনের অপেক্ষা রইলাম। আমি তোমাদের একটা ডিউ স্ট্যান্ডার্ড মডেল টেস্ট নেওয়ার ট্রাই করবো, যেটা অবশ্যই অনেক স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন হবে। ওকে, তো এখনই তোমরা ঝটপট ফেসবুক গ্রুপে ঢুকে যাও এবং ওই পোস্টটাকে সবাই শেয়ার করো। আর যারা এখন অ্যানালাইসিস সেগুলো কালেক্ট করে নিই, আশা করি তোমরা সবাই প্রত্যেকে কালেক্ট করে নেবে শেষ এক সপ্তাহে। সেটা তোমার বড় হাতিয়ার হবে বলে আমি মনে করি, কারণ এই যে এগুলো অ্যানালাইসিস না করলে আসলে বোঝা যায় না একটার সাথে আরেকটা প্রশ্ন কীভাবে লিঙ্ক আপ করা থাকে। ওকে, সো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা যে তোমাদের স্বপ্ন পুষে রেখেছো, যে ঢাকা ইউনিভার্সিটির যে শততম ব্যাচের যে মর্যাদা, সেটা তোমরা সবাই পাবে এবং প্রাণীর ক্যাম্পাসে সবার সাথে দেখা হবে। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।